বাংলা ক্লাসিক গল্প এখন নতুন রূপে স্টোরিম্যানিয়া ক্লাবে। শুক্রবার সুপার ক্লাসিক্সে আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে লেখা কাশীনাথ। সরল সাদাসিধে ছেলে কাশীনাথের জীবনে ঘটা চরম মোড়ের কাহিনী নিয়ে আজকের গল্প কাশীনাথের প্রথম পর্ব। মায়া গল্পে পৌলমী মণ্ডল কমেন্ট করেছেন, সত্যি একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা যায় না, মৃত্যুকেও তখন ছোট বলে মনে হয়। পৌলমীকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক, তাহলে কমেন্ট করতে ভুলো না। সেখান থেকে সেরা কমেন্টগুলো বেছে নেব আমরা এবং পড়ে শোনাবো তোমাদের। আর পরের গল্প থাকবে শুধুমাত্র তোমার জন্য, যেমন আজকের এই গল্পটি পৌলমী তোমার জন্য। রাত্রি 4টের সময় স্নান শেষে পুজো সমাপ্ত করে টিকিটে বেশ উঁচু করে বেঁধে কাশীনাথ যখন ধনঞ্জয় ভট্টাচার্যের টোল ঘরের বারান্দায় বসে দর্শনের সূত্র ও ভাষ্য গুনগুন করে মুখস্থ করত, তখন তার বাইরের জগতের কথা আর মনে থাকত না। প্রশস্ত ললাট দীর্ঘাকৃতি কাশীনাথ বন্দ্যোপাধ্যায় দর্শন শাস্ত্র গহনে প্রবেশ করে নিজেকে দিশেহারা করে ফেলত। তাকে এরূপ অবস্থায় দেখে কত লোক কত কথা বলতো। কেউ বলতো সে তার বাবার মতো পণ্ডিত হবে, কেউ বলতো বাবার মতো পড়ে পড়ে হয়তো বা সে পাগলই হয়ে যাবে। যারা তার পাগল হওয়ার আশঙ্কা করতেন তাদের মধ্যে কাশীনাথের মামাও একজন। তিনি মাঝে মাঝে বলতেন, বাপু, তুমি গরিবের ছেলে, তোমারও তো পড়ে কি হবে? যা শিখেছ তাতে কোনো রকমে এক মোটা আতপ চাল, একখানা গামছা, দুটো তৈজসপত্রের স্বচ্ছন্দে জোগাড় হবে। অত পরে কি সে স্বর্গীয় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মতো ঘরের কোণে চুপ করে বসে মাথা নাড়তে থাকবে? এখন যা আশা আছে তখন তাও থাকবে না। এসব কথা কাশীনাথের এক কান দিয়ে প্রবেশ করত আর অন্য কান দিয়ে বেরিয়ে যেত। পাগল হয়ে যাবার আশঙ্কায় মামা তাকে তিরস্কার করতেন। সংসারের কাজকর্ম কিছুই দেখে না বলে মামি তাকে বকাবকি করতেন। ব্যাকরণ সাহিত্যে বোধ হয়েছে দেখে তার থেকে বড় মামার ছেলেরা ঠাট্টা বিদ্রুপ করত। কিন্তু কাশীনাথ হয় এ সকল অকাতরে সহ্য করত, নয় এ সকল কথার গুরুত্ব অনুভব করতে পারত না। যা হোক, ফল একই দাঁড়িয়েছিল। সে প্রতিদিন যা করত তাই করতে লাগলো। সন্ধ্যার সময় কখনো মাঠে মাঠে আপন মনে ঘুরে বেড়াত, কখনো বা নদীর ধারে একটা পুরাতন অশ্বত্থ গাছের শিকড়ের উপর বসে অস্তগামী সূর্যের লাল আভা কেমন করে একটার পর একটা আকাশের গায়ে মিলিয়ে যায় দেখতে থাকত। কখনো গ্রামের জমিদার বাড়ির শিব মন্দিরে শিবের আরতি অর্ধেক বোঝা চোখে অনুভব করতে থাকত। কখনো বা সে এসব কিছুই করত না, শুধু মামার চণ্ডী মণ্ডপের অন্ধকার নিভৃত কোণে কম্বলের আসন পেতে চুপ করে বসে থাকত, যেন জগতে তার কোনো কাজ নেই, কোনো উদ্দেশ্য নেই, কামনা নেই। 12 বছর বয়সে তার বাবা মারা যায়। এখন 18 বছর বয়স হয়েছে। এই 6 বছর সে মামার বাড়িতেই কাটিয়েছে। সে এখন কি করছে, পরে কি করবে, আগে কি করেছিল, এখনই বা কি করা উচিত, এসব কথা তার মনে আদৌ স্থান পায় না। যেন তার এমন করেই চিরদিন কাটবে, যেন এমন ভাবেই চিরদিন মামার বাড়ির দুবেলা দুমুঠো ভাত আর তিরস্কার খেতে পাবে। যেন তাকে আর কোথাও যেতে হবে না, আর কিছুই করতে হবে না। তার সেই নীরব নিস্তব্ধ অন্ধকার কোণটি যেন চিরদিনই তার কাছেই থাকবে। কেউ কখনো সেটা দখল করতে আসবে না, কিংবা সরিয়ে অন্য জায়গায় বসতে বলবে না। পাড়ার কোনো লোক দয়া করে কখনো ডেকে বলতো, কাশীনাথ, এমন করে কখনো কারো চলে না।
তোমারও চলবে না, যা হোক একটা কিছু করো। কাশীনাথ জবাব দিত না, শুধু মনে মনে ভাবত কি করছি এবং কি বা আমাকে করতে হবে। এমনি করে কাশীনাথের দিন কাটছিল। ও গ্রামের জমিদারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ বাবু মহাকুলীন ও অতিশয় ধনবান। যখন দেখলেন এক কুলের খাতিরে এত বড়লোক হয়েও সর্বরূপ গুণযুক্ত পাত্র বহু খোঁজ করেও পেলেন না, তখন তিনি কৌলিন্য প্রথার উপর একেবারে চটে গেলেন। গৃহিণীকে কথা বললে তিনি বললেন, আমার এই একমাত্র মেয়ে ছাড়া তো আর কেউ নেই, আমার আবার কুল নিয়ে কি হবে? গ্রামেই গুরুদেবের বাড়ি। তার মত জিজ্ঞাসা করায় তিনি বললেন, হরি হরি, এও কি কখনো সম্ভব? তোমার তো বাবু অর্থের চিন্তা নেই। কোনো দরিদ্র কুলীন সন্তানকে কন্যাদান করে জামাই ও কন্যাকে নিজের বাড়িতেই রেখে দাও। এটা দেখতেও ভালো লাগবে আর শুনতেও। এত বড় বংশ, এত বড় কুল, এর মর্যাদা কি ছোট করতে আছে? প্রিয়বাবু বাড়িতে এসে কথা জানালেন। গৃহিণী আনন্দে মত দিয়ে বললেন, তাই করো, যে কটা দিন বাঁচি কমলা আমার কাছেই থাক। তাই হলো। গরিব দেখে বিয়ে দিয়ে নিজের কাছে রাখবেন বলে প্রিয়বাবু একদিন মধুসূদন মুখুজ্জে মহাশয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। মধুসূদন শর্মা তখন যজমান বাড়িতে প্রতিদিনের পূজা করতে যাচ্ছিলেন। হঠাৎ এত বড় সম্ভ্রান্ত ব্যক্তির আগমনে তিনি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লেন। কোথায় বসতে দেবেন তা খুঁজে পেলেন না। প্রিয়বাবু বুঝলেন মধুসূদন কিঞ্চিত বিব্রত হয়ে পড়েছে। হেসে বললেন, আরে, আপনার কাছে কিছু প্রয়োজন আছে, চলুন চলুন ভেতরে গিয়ে বসি। আগে হ্যাঁ চলুন, কিন্তু তা আমার বাড়িতে। না না, তা কিছুই নয়, চলুন চলুন, বসে সকল কথা বলছি। তখন দুজন চর্গে মর্গা পেয়ে এসে বসলেন। প্রিয়বাবু বললেন, আপনার ভাগ্নেটা কোথায়? আর কোথায়, ওই ভট্টাচার্য মশাইয়ের টোলে পড়ছে। একবার ডেকে পাঠান। হ্যাঁ পাঠাচ্ছি। তা কোনো প্রয়োজন আছে কি? বিশেষ প্রয়োজন আছে। মধুসূদন ভট্টাচার্য কিছুই বুঝে উঠতে পারলেন না। সে অকর্মণ্য ছোড়াটার সাথে এত বড় সম্ভ্রান্ত লোকের কি প্রয়োজন থাকতে পারে। বরং একটু ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ, কিছু করেছে কি? প্রিয়বাবু হেসে বললেন, কি করবে? তবে তাকে আমার নিজের জামাই করব বলে মনে করেছি। এবং সেই সূত্রে আপনি আমার কি হলেন? আপনি আমার বৈবাহিক। বুঝতে পেরেছেন মশাই? বলেই প্রিয়বাবু জোরে হেসে ফেললেন। যে কথা মনে হওয়ায় তার হাসি পেয়েছিল, মধুসূদন তা জানতে পারলে বোধহয় আর কথাই বলবে না। মধুসূদন বিস্ময় বিস্ফারিত চোখে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে বললেন, কাকে? কাশীনাথকে? হ্যাঁ। কেন? আরে, অত বড় কুলীন সন্তান আমি আর সন্ধান করে পেলাম না। তা আপনার এই বিয়েতে অমত আছে কি? অমত? এ তো পরম সৌভাগ্যের কথা। কিন্তু জমিদার মশাই, সে যে পাগল। পাগল? কই, এই কথা তো আগে শুনিনি। কাশীনাথের বাবাকে প্রিয়বাবু বিলক্ষণ চিনতেন এবং এও জানতেন তাকে অনেকেই পাগল বলতো। প্রিয়বাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, ছেলেটির নাম কি? আগে কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাকে ডেকে পাঠান, আমি একবার দেখব। মধুসূদন ভট্টাচার্য তাকে ডাকতে পাঠালেন। যে ডাকতে গেল সে তার নিজেরই ছোট ছেলে। সে গিয়ে ডাকল, কাশী দাদা,
ও কাশি দাদা, এবার কাশীনাথ মুখ তুলে চেয়ে বলল, কি? তোমাকে বাবা ডাকছেন। কেন? তা তো জানি না। ভোগায়ের জমিদার বাবু এসেছেন, তিনি তোমাকে ডেকে পাঠিয়েছেন। কাশীনাথ ধীরে ধীরে পুঁথি বন্ধ করে বাড়িতে এসে যেখানে প্রিয়বাবু ও তার মামা বসেছিলেন সেখানেই এসে বসল। প্রিয়বাবু তার আপাদমস্তক বেশ করে নিরীক্ষণ করে নিয়ে বললেন, কাশীনাথ, কোথায় ছিলে? ভট্টাচার্য মশাইয়ের টোলে পড়ছিলাম। ব্যাকরণ পড়েছ? কাশীনাথ ঘাড় নেড়ে জানালো সে পড়েছে। সাহিত্য পড়েছ? সামান্যই পড়েছি। এখন কি পড়ছো? সাংখ্য দর্শন। আচ্ছা আচ্ছা, যাও পড়োগে। কাশীনাথ চলে গেল। তাকে কেন ডাকা হলো, কেনই বা যেতে বলা হলো, তা সে কিছুই বুঝল না। কোলে এসে এসে আবার পুঁথি খুলে বসল। সে চলে গেলে প্রিয়বাবু বললেন, কি পাগলের না কিসের কথা বলছিলেন? না না, পাগল ঠিক নয়, কিন্তু ওই একরকম, তাই কেউ কেউ ওকে পাগল বলে। কিরকম? ওই সর্বদাই পুঁথি নিয়ে বসে থাকে, আর না হয় আপন মনে ঘুরে বেড়ায়, কোনো কথায় বা কোনো কাজে থাকে না। আর কিছু করে? হয়তো কখনো বা একটা অন্ধকার ঘরের কোণে ওই একা চুপ করে বসে থাকে। প্রিয়বাবু হেসে বললেন, আর কিছু? এ হাসির অর্থ মধুসূদন ভট্টাচার্য যেন কিছুটা বুঝতে পারল। কিছুটা অপ্রতিভভাবে বললেন, না, আর কিছু নয়। তাহলে ওই বাড়ির ভেতরে গিয়ে একবার জিজ্ঞেস করে আসুন। তাদের যদি মত হয় তো এই মাসের মধ্যেই আমি বিয়ে দিয়ে ফেলি। ভিতরে এসে মধুসূদন গৃহিণীকে এ কথা জানালে তিনি যেন আকাশ থেকে পড়লেন। বিস্ময়ের মাত্রা কিছুটা কম হলে বললেন, কাশির সঙ্গে প্রিয়বাবুর মেয়ের বিয়ে? তুমি কি পাগল হলে নাকি? এতে পাগলের কথা আর কি আছে? নাই কি? কাশীনাথ কত বড় কুলিনের ছেলে মনে আছে কি তোমার? গৃহিণী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার হরির সঙ্গে হয় না? দুজনেই জানতেন তা হয় না। কর্তাও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মত কি বলো? মত আর কি, হয় হোক। কর্তা বাইরে এসে কাষ্ঠ হাসি হেসে বললেন, কর্তা মশাই, ব্রাহ্মণের এতে আনন্দের সীমা নেই। উনি কাশীর মায়ের মতো। যখন কাশীনাথ 2 বছরের, তখন আমার বোনের মৃত্যু হয়। সেই থেকে একরকম উনিই মানুষ করেছেন। তারপর যখন স্বর্গীয় বারজ্য মশাইয়ের পরলোক হয়, তখন থেকেই তো ও এখানেই আছে। আরে সমস্ত কিছুই আমি জানি, তবে আজই সমস্ত স্থির করে ফেলুন। কি আর স্থির করতে হবে? আপনার যেদিন সুবিধা হবে সেই দিন আমি গিয়ে আশীর্বাদ করে আসব। সে কথা নয়, কৌলিন্যের মর্যাদাটা। সে বিষয়ে আমি আর কি স্থির করব? মশাই যা অনুমতি করবেন তাই হবে। তবে আপনার ভাবি জামাইয়ের মামিমা, মানে ওই মায়ের মতো যিনি, তার মত একবার শোনা তো আবশ্যক। অবশ্য অবশ্য, তাই তো বলছিলাম। পরে মামির মত নিয়ে প্রিয়বাবুর ইচ্ছায় স্থির হল যে মা স্থানীয়া ভট্টাচার্য গৃহিণী 1,000 নগদ না নিয়ে কাশীনাথের কিছুতেই বিয়ে দেবেন না। তাই হলো। প্রিয়নাথবাবু এতে আপত্তি করলেন না। আগে যা হোক, যখন দেখল সে রীতিমতো স্থায়ী ঘর জামাই হয়ে পড়েছে, তখন কাশীনাথের মনে আর সুখ রইল না। এখন সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, যেমন ইচ্ছা তেমন দাঁড়াতে পায় না, যার সাথে ইচ্ছা কথা বলতে পায় না। সব জিনিস থেকে তাকে যেন আলাদা করে রাখা হয়েছে। সে যেখানেই যেতে চায় সেইখানেই হয়তো তার শ্বশুরের অমত হয়, না হয় শাশুড়ি ঝংকার দিয়ে বলে ওঠেন, কি
আমার জামাই অমুকের মাটি মারাবে? জামাই অমনি চুপ করে যায়। কেন এমন হলো? কেন তাকে এমন করে রাখা হয়েছে? এমন করে কার কি উদ্দেশ্য সাধন হবে? কাশীনাথ তা কিছুতেই বুঝতে পারল না। সময়ে সময়ে মনকে প্রবোধ দেয়, আমি কি আর যে সে লোক আছি যে যা তা করব? কিন্তু মনের ভিতরটা কেঁদে ওঠে, স্বস্তি পায় না, স্বস্তি পায় না। সে কাঁটাময় বনে স্বেচ্ছায় ঘুরে ফিরে বেড়াতো। এখন যে সে সোনার খাঁচায় আবদ্ধ হয়েছে তা সে বুঝতে পারে। অসীম উদ্দাম সাগরে ভেসে যেত, এখন তাকে একটা চারিদিকে বাঁধা পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। সাগরে যে বড় সুখে ভেসে যেত তা নয়, সেখানে ঝড় বৃষ্টি ও তরঙ্গে উৎপীড়িত হতে হয়েছে। কিন্তু এই নির্মল পুকুর তার আরো কষ্টকর বোধ হতে লাগলো। এক এক সময় মনে হতো যেন এক কটাহ গরম জলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সকলে মিলেমিশে পরামর্শ করে তার দেহটা কিনে নিয়েছে। সেটা যেন তার আর নেই। মাথায় সে টিকে নেই, গলায় তুলসীর মালা নেই, সে খালি পা নেই, খালি গা নেই। সে ধনঞ্জয় ভট্টাচার্যের কোণ নেই, নদীর ধানের অসত্য বৃক্ষ নেই, চঙ্গী মণ্ডপের কোণ নেই, কিছুই নেই। সে নবজন্ম লাভ করে পূর্বজন্মের সমস্ত বস্তু ঝেড়ে ঝুড়ে ফেলে দিয়েছে, কিংবা তার দেহ আর মন যেন বিবাদ করে আলাদা হয়ে গেছে। সন্ধ্যার সময় মনটা যখন নদীর ধারের অসত্য বৃক্ষ মূলে কি মাঠের ভিতর চাষিদের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, দেহখানা তখন হয়তো চমৎকার বেশভূষায় বিষভূত হয়ে গাড়ি চড়ে বেরিয়ে আসে। মনটা যখন কোমরে গামছা বেঁধে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে, দেহটা হয়তো তখন জলচৌকির উপর বসে চাকরদের হাতে সাবান জলে পরিষ্কার হতে থাকে। এইভাবে একটা কাশীনাথ সর্বদা দুটো কাজ করে বেড়ায়, অথচ কোনোটাই তার সর্বাঙ্গ সুন্দর হয় না, সম্পূর্ণও হয় না। কতদিন এইভাবে কাটল। 1 মাস 2 মাস করে শ্বশুরবাড়ি তার 1 বছর কেটে গেল। প্রথম কয়েক মাস তার মন্দ যায়নি। আমোদ উল্লাসে বিশেষ এক নতুনত্বের মোহে সে নিজের অবস্থার দোষ গুণ বিশেষ পর্যবেক্ষণ করে দেখার সময় পায়নি। যখন পেল তখন দিন দিন শুকোতে লাগল। অন্য কেউ এ কথা বুঝতে না পারলেও কমলা বুঝল। তার চোখ স্বামীর অবস্থা ধরে ফেলল। একদিন সে বলল, তুমি এমন শুকিয়ে যাচ্ছ কেন? কে বললে? আমার চোখ বলল। ভুল বলছে তোমার চোখ। কি হয়েছে আমাকে বলবে না? কিছুই তো হয়নি। হয়েছে। না, হয়নি। নিশ্চয়ই হয়েছে, আমার মন সব জানতে পারে। উফ, তুমি বড্ড বিরক্ত করো আমায়। আমি এখান থেকে যাই। কাশীনাথ চলে যায় দেখে কমলা হাত ধরল, কাতর হয়ে বলল, যেও না, আমি আর কোনো কথা জিজ্ঞাসা করব না। কাশীনাথ একবার বসল, কিন্তু পরক্ষণেই উঠে চলে গেল। কমলা আর বসতে বলল না, কিন্তু চলে গেলে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। কাশীনাথ বাইরে এসে চারিদিকে চেয়ে দেখল তার উপর কারো চোখ নেই। তখন ধীরে ধীরে দরজা পার হয়ে রাস্তায় বেরিয়ে চলতে লাগলো। অনেক দূর গিয়ে দেখতে পেল একজন দারোয়ান তার পিছনে আসছে। কাশীনাথ বিরক্ত হয়ে ফিরে বলল, তুই কোথায় যাচ্ছিস? সে সেলাম করে বলল, আপনার সঙ্গে। আমার সঙ্গে যেতে হবে না, তুই ফিরে যা। সন্ধ্যার সময় একা বেরোবেন, তাই ভাবলুম আপনার সঙ্গে যাই। কোনো উত্তর না দিয়ে কাশীনাথ চলতে লাগলো। দারোয়ান বেচারি কি করবে বুঝতে না পেরে একটু দাঁড়িয়ে নিজের বুদ্ধি খরচ করে স্থির করল যাওয়াই উচিত। কাশীনাথ তা কিছুই লক্ষ্য করল না।
আপন মনে চলতে চলতে মামার বাড়ি এসে উপস্থিত হলো। ভেতরে ঢুকে শূন্য মনে একটা ঘরের বারান্দায় এসে বসল। অনেকক্ষণ বসে থাকবার পর হরিবাবু বেড়াতে যাচ্ছিলেন, তিনি তাকে দেখতে পেলেন। কিন্তু সন্ধে হয়েছে, বারান্দায় অল্প অন্ধকারও হয়েছে, সুতরাং চিনতে পারলেন না। কাছে এসে বললেন, কে ও? এই তো আমি। কে ও, জামাইবাবু নাকি? কাশীনাথ চুপ করে রইল। তখন হরিবাবু চিৎকার করে ডাকলেন, ও মা, দেখে যাও, জমিদারদের জামাইবাবু এসেছেন। তোমরা কেউ বসবার জায়গাও দাওনি। আরে এসো এসো এসো, ভিতরে এসো। হরির মা বাইরে আসলেন, বললেন, তাই তো, এতদিন পর দুঃখী মামিকে মনে পড়েছে বাবা। কাশীনাথ বরাবর চুপ করে রইল। তখন মামি নিজের মেয়ে বিন্দুবাসিনীকে ডেকে বললেন, বিন্দু, একবার এদিকে আয় মা, তোর কাশি দাদা এসেছেন, একটা বসবার আসন দে, আমি ততক্ষণ আর্নিকটা সেরে আসি। বিন্দুবাসিনী মধুসূদন মুখোপাধ্যায় মহাশয় দ্বিতীয় কন্যা। গৃহস্থ ঘরের বউ বলে বাপের বাড়িতে বড় একটা আসতে পারে না। আজ মাসখানেক হলো এখানে এসেছে। এসে অবধি তার কাশিদাদার সঙ্গে দেখা হয়নি। কাশিদাদাকে সে বড় ভালোবাসত, তাই নাম শুনে ছুটে বের হয়ে আসলো। এসে দেখল কেউ কোথাও নেই, শুধু একজন বাবু অন্ধকারে বারান্দায় বসে আছে। এরকম কাশিদাদা সে আগে দেখেনি। বড় লোকের জামাই হয়েছে এবং বাবু হয়েছে দেখে তার হাসি আসলো, কিন্তু কাছে এসে অন্ধকারেও দাদার মুখখানা এত ম্লান বোধ হলো যে সে আর হাসতে পারল না। কাশীনাথের মুখ ম্লান হতে আগে কেউ কখনো দেখেনি, বিশেষ করে বিন্দু। বাড়ির মধ্যে সেই কেবল কাশীনাথকে কিছুটা চিনতে পেরেছিল। সে কাছে এসে সস্নেহে হাত ধরে বলল, কাশী দাদা, এখানে একলা কেন? চলো, আমার ঘরে গিয়ে বসবে, চলো। কাশী দাদা, আমি কতদিন এসেছি, তুমি একদিনও দেখতে আসোনি কেন? আসতে পারিনি রে বোন। কেন আসতে পারোনি? আসতে আসতে দেয় না। আসতে দেয় না? সে কি? ওই রকমই। তোমাকে যেখানে ইচ্ছা সেখানে যেতে দেয় না? না, দেয় না। আমি কোথাও গেলে আমার শ্বশুরমশাই অপমান বোধ করেন। বিন্দু বুঝল এ সকল কথা বলতে কাশীনাথের বেশ কষ্ট হচ্ছে, তাই সে অন্য কথা পারল। দাদা, তোমার বউ দেখালে না? কাশীনাথ চুপ করে রইল। কেমন বউ হয়েছে? ভালো। তবে আমি একদিন গিয়ে দেখে আসব। কাশীনাথ মুখ তুলে বিন্দুর দিকে চাইল, হালকা হেসে বলল, হ্যাঁ, যেও যেও। এমন সময় গুম গুম শব্দে একখানা গাড়ি এসে সদরে থামল। ওই বুঝি তোমার গাড়ি এলো? বোধ হয়। তা কবে যাবে? কোথায়? ওই বউ দেখতে। তোমার যবে সুবিধা হবে সেদিন এসে নিয়ে যেও। তাহলে কাল আসবো? এসো। পরদিন কাশীনাথ গাড়ি নিয়ে নিজেই আসলো। বিন্দুর যাবার সময় কোথা থেকে হরিবাবু এসে পড়লেন। তিনি আসবার সময় গাড়ি দেখে কাশীনাথের আগমন কতকটা অনুমান করেছিলেন। ভিতরে এসে বিন্দু কোথায় যাচ্ছে জিজ্ঞেস করায় মা বললেন, বৌমাকে একবার দেখতে যাচ্ছে। কোন বৌমাকে? জমিদারের মেয়েকে? গৃহিণী কথা বললেন না। তখন হরিবাবু মহা গম্ভীরভাবে বললেন, বিন্দু যদি ওখানে যায় তাহলে এ জন্মে আমি ওর মুখও দেখব না। সে কি রে, ভাইয়ের বউকে দেখতে যাবে, তাতে দোষ কি? দেখো, দোষের কথা তোমাকে বুঝিয়ে দেওয়ার সময় আমার নেই। বিন্দু যদি আমার কথা না শোনে
তাহলে এ বাড়িতে যেন সে আর না আসে, বলে দিও। হরিদাদা কি প্রকৃতির মানুষ বিন্দুর তা জানতে বাকি ছিল না। সে নিঃশব্দে ঘরে গিয়ে কাপড় চোপড় খুলে রাখল। কাশীনাথ দাঁড়িয়ে সব দেখল, তারপর ম্লান মুখে গাড়িতে এসে বসল। সন্ধ্যার সময় কমলা জিজ্ঞেস করল, কই ঠাকুরজি এলেন না? তারা পাঠালেন না। কেন? তা জানি না, বোধহয় এখানে পাঠাতে তাদের লজ্জা বোধ হয়। কথাগুলো কমলার বুকের ভিতর গিয়ে বাঁধল। জমিদার প্রিয়বাবুর একটিমাত্র সন্তান কমলা। প্রিয়বাবু আরো দুটো সংসার করেছিলেন, কিন্তু তাতে সন্তানাদি কিছু হয়নি। সে সমস্ত গত হলে মনের দুঃখে বৃদ্ধ অবস্থায় আরেকটি সংসার পাতলেন। তার ফল একটিমাত্র কন্যা সন্তান। নিঃসন্তানের সন্তান হলে পুত্র কন্যার ভেদ রাখে না, তাই কমলা কর্তার উপর কর্তা, গৃহিণীর উপর গৃহিণী। তার কথা কাটে কিংবা অমান্য করে বাড়ির মধ্যে এমন ক্ষমতা কারোর ছিল না। কমলা ধনবতী, বিদ্যাবতী, রূপবতী, গুণবতী, সর্ববিষয়ে সর্বময়ী কর্ত্রী। তথাপি একজনকে কিছুতেই সে আয়ত্ত করতে পারল না। যাকে পারল না সে তার স্বামী। কমলা অনেক করে দেখেছে, রাগ করে দুঃখ করে দেখেছে, মান করে অভিমান করে দেখেছে, আদর যত্ন করে দেখেছে, কিন্তু কিছুতেই স্বামীর মন দখল করতে পারেনি। দখল করা দূরে থাকুক, তার বোধহয় কাছে যেতেও পারেনি। একটা দরিদ্র লোক যে কত বড় মন নিয়ে তার স্বামী হয়ে এসেছে তা সে কিছুতেই নির্ণয় করে উঠতে পারলে না। প্রতিদিন দুবেলা কমলা প্রার্থনা করত, ঠাকুর ওর মনটা আমাকে ধরিয়ে দাও। সময় সময় মনে করত বোধহয় মনই নেই, তাই ধরতে পারে না। কমলার কাছে তার স্বামী একটা জটিল রহস্য বলে মনে হতো। যত দিন যেতে লাগলো উদ্ভেদের পথ পাওয়া দূরে থাক, তত অধিক জটিল বলে মনে হতে লাগলো। কখনো সে ভাবত স্বামীর এত অধিক ভালোবাসা বোধহয় কোনো স্ত্রী কখনো লাভ করতে পারেনি। তাই কমলার দিন কাটতে লাগলো। শুধু কাটে না, কাশীনাথের পুঁথিতেও আর মন বসে না। চুপ করে বসে থাকতেও মন হয় না। কথাবার্তা আমোদ আহ্লাদেও প্রবৃত্তি হয় না। অমন হৃষ্ট পুষ্ট শরীর রোগা হতে লাগলো, অমন ফর্সা রং কালো হতে লাগলো। ক্রমশ ক্ষয় হয়ে আসছে দেখে কমলা কপালে চাপড় মারতে লাগলো। আগে সে প্রতিজ্ঞা করেছে এ কথা আর জিজ্ঞেস করবে না, কিন্তু সে প্রতিজ্ঞা আর রক্ষা করা চলল না। স্বামী আসলে তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। কাশীনাথ বিব্রত হয়ে কমলার হাত ধরে তাকে তোলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তুলতে পারল না। কি হয়েছে? আরে আরে তুমি কাঁদছো কেন? কমলা কথা বলল না। অনেকক্ষণ কেঁদে কেঁদে পায়ের উপর মুখ রেখে বলল, তুমি আমাকে একেবারেই মেরে ফেলো, এমন একটু একটু করে আমাকে পুড়িও না। কেন? কি করেছি আমি? তা তুমি জানো না? কই কিছুই না। আর যা ইচ্ছে করো, কিন্তু আমার দাঁড়াবার একটু স্থান রেখো। এবার কাশীনাথ কমলাকে তুলতে পারল। কাছে বসিয়ে আদর করে জিজ্ঞেস করল, আচ্ছা কি হয়েছে বেশ করে বুঝিয়ে বলো দেখি আমায়। তুমি রোজ রোজ এমন হয়ে যাচ্ছ কেন? আচ্ছা আমার শরীর কি বড় মন্দ হয়েছে? হয়েছে, আমিও বুঝতে পারি হয়েছে, কিন্তু কি করব বলো? ওষুধ খাও। ওষুধে সারবে না। তবে কিসে সারবে? তা জানি না। ওষুধে সারবে না, কিসে সারবে তাও জানো না। তবে কি আমার কপালটা একেবারেই পুড়িয়ে দেবে? কাশীনাথ সাদাসিধে মানুষ, কোলে পড়া বিদ্যা সোহাগ আদরও জানত না।
প্রণয় সম্ভাষণও তার আসত না, কিন্তু এখন স্বাভাবিক স্নেহে অনুপ্রাণিত হয়ে কমলার হাত ধরে চোখ মুছে দিয়ে সে বলল, এখানে সুখ পাই না, তাই বোধ হয় এমন হয়ে যাচ্ছি। তবে এখানে থাকো কেন? না থাকলে কোথায় যাব? এখান ছাড়া কি আর যাবার জায়গা নেই? যেখানে সুখ পাও সেখানে গিয়ে থাকো। তা হয় না। কেন হয় না? এখানে না থাকলে শ্বশুরমশাই ভালো বোধ করেন না। আর এমন করে শুকিয়ে গেলেই কি তার ভালো বোধ হবে? ভালো বোধ হবে না, কিন্তু উপায় কি? তোমার বাবা গরিব দেখে। ওসব কথা বলো না, আমাকে সব কথা খুলে বলো, আমি উপায় বের করে দেব। সব কথা তোমাকে খুলে বলা যায় না। এসব দেখে শুনে মনে হয় আমাদের এ বিয়ে না হলেই বোধহয় ভালো হতো। কেন? আচ্ছা তুমি বলো দেখি, আমাকে পেয়ে কি একদিনের জন্যও তুমি সুখী হয়েছ? আমি সোহাগ জানি না, আদর জানি না, ধরতে গেলে আমি কিছুই জানি না। তোমাদের এই বয়সে কত স্বাদ, কত কামনা, কিন্তু তার একটিও কি আমার দ্বারা পূর্ণ হয়? আমি যেন তোমার স্বামী নয়, তোমার ছায়া মাত্র। কমলার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সব কথা সে ভালো বুঝেও বুঝতে পারল না। একটা কথা তার মনের ভিতর থেকে এতক্ষণ বের হবার জন্য ছটপট করছিল, সেটাকে যেন জোর করে বায়ুহীন কক্ষে আবদ্ধ করে রেখেছে। বিষম পীড়াপিড়ি করে এইবার সে বেরিয়ে পড়ল। কাঁপা গলায় কমলা জিজ্ঞেস করল, আমাকে কি তুমি দেখতে পারো না? সে কথা না হয় আর একদিন বলবো। না, বলো, আমাকে বিয়ে করে কি তুমি সুখী হওনি? কি জানি, হয়তো না। অন্য কাউকে বিয়ে করলে সুখী হতে? তাও তো ঠিক বলতে পারিনি। শুনে কমলার সর্বাঙ্গ জ্বালা করে উঠল। এমন সময় একজন দাসী বেরিয়ে এসে বলল, দিদিমণি, মার বড় জ্বর হয়েছে, তোমাকে ডাকছেন। কমলা চোখ মুছে বেরিয়ে গেল। গৃহিণীর সে জ্বর আর সারল না। 15 দিন মাত্র ভুগে সকলকে কাঁদিয়ে প্রাণ ত্যাগ করলেন। পত্নী শোক প্রিয়বাবুর বড় বাজল। এই বৃদ্ধ বয়সে তিনিও বুঝলেন তাকেও অনেকদিন পৃথিবীতে আর থাকতে হবে না। এইবার কমলার অনেক কাজ বাড়ল। নিজের শোক চিন্তা ছাড়াও পৃথিবীতে অনেক কিছু করতে হয়। বৃদ্ধ পিতা ক্রমশ অপূর্ণ হয়ে আসছে। কমলা সর্বদাই পিতার কাছে থাকতে লাগল। আর কাশীনাথ, সে সৃষ্টি ছাড়া লোক। এইবার যেন সময় বুঝে বইয়ের রাশি নিয়ে ঘরের কবাট রুদ্ধ করে বসল। যখন বইয়ে মন লাগে না তখন বাইরে যায়। কখনো হয়তো একসঙ্গে 2 দিন ধরে বাড়িতেই আসে না। কোথায় খায়, কোথায় ঘুমায়, কেউ জানতে পারে না। এসব দেখে শুনে কমলা একরকম হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। সে যুবতী হলেও এখনো বালিকা মাত্র। স্বামী প্রীতি, স্বামী ভক্তি এখনো তার শিক্ষা হয়নি। শিখছিল, কিন্তু বাধা পড়েছে। আবার স্বামীর দ্বারাই বাধা পড়েছে। তার দোষ কি? সে যা শিখেছিল ক্রমশ সব ভুলতে লাগলো। যেসব সোনার দাগ বুকের মাঝে ঈষৎ পড়েছিল তা এখনো উজ্জ্বল হয়নি। বাইরের সৌন্দর্য এখনো ভিতরে প্রতিবিম্বিত হতে পারেনি। অযত্নে অসাবধানে তা ক্রমশ ক্ষয় হয়ে আসতে লাগলো। শেষে যখন একেবারে মিলিয়ে গেল, কমলা তখন জানতেও পারল না।
একখানা ভগ্ন অট্টালিকার দু একখানা ইট, দু এক টুকরো কাঠ পাথর বুকের মাঝে ইতস্তত নিক্ষিপ্ত আছে। কখনো কখনো দেখতে পেত, কিন্তু সে সকল একত্র করে আবার জোড়া দিয়ে অট্টালিকা গাঁথবার তার ইচ্ছাও ছিল না, সামর্থ্যও ছিল না। এখানে এক সময় রাজপ্রাসাদ ছিল, প্রমোদ কানন ছিল, স্বপ্নের ঘরে এসেছিল, স্বপ্ন শেষে চলে গেছে। সে স্বপ্ন ফিরে দেখবার তার আর স্বাদ নেই। যা গেছে তা গেছে। বৃদ্ধ পিতার সেবা করে, দাস দাসীকে আদর যত্ন করে কর্মসুখে তার দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু একের যাহাতে সুখ হয়, অন্যের তাতে তো সুখ হয় না। কমলা যে সুখ অনুভব করতে লাগলো, বুড়ো ঝি তাতে মর্মক্লেশ পেতে লাগলো। অনেক দেখে শুনে সে গোপনে একদিন প্রিয়বাবুকে বললেন, জামাই বাবু যেন কিরকম হয়ে যাচ্ছেন, কখন বাড়িতে থাকেন, কখনো চলে যান, কখন কি করেন বাড়ির কেউ জানতে পারি না। দিদিমণির সঙ্গেও বোধহয় কথাবার্তা নেই। প্রিয়বাবু নিজের শরীর ও মন নিয়ে বিব্রত ছিলেন, এইসব দেখতে পেতেন না। বৃদ্ধ দাসীর কথায় তার চৈতন্য হল। কমলা আসলে সস্নেহে বললেন, মা, আমি যা জিজ্ঞেস করব তার যথার্থ উত্তর দেবে? কমলা পিতার মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করল, কি কথা বাবা? দেখো মা, আমাকে লজ্জা করবার কোনো কারণ নেই। বাপের কাছে বিপদের সময় কোনো কথা গোপন করতেও নেই। আমাকে আমাকে তুমি সব খুলে বলো, আমি নিজে সমস্ত মিটিয়ে দিয়ে যাব। কমলা চুপ করে রইল। প্রিয়বাবু আবার বললেন, সুখে থাকবে বলে তোমাকে আমি সুপাত্রের হাতে দিয়েছি। তুমি ছাড়া আমার তো আর কেউ নেই না। কিন্তু তোমাকে অসুখী দেখে মরেও যে আমার সুখ নেই মা। সব কথা আমাকে একটু খুলে বলবি নে মা? কিন্তু কি বলতে হবে কমলা তা খুঁজে পেল না। প্রিয়বাবু কিছুক্ষণ চুপ থাকার পর আবার বললেন, ও, ঝগড়া হয়েছে বুঝি? কমলা ভাবল, ভাব থাকলে তো ঝগড়া হবে। ঘাড় নেড়ে বলল, না, ঝগড়া হয়নি। তবে কি সে তোকে দেখতে পারে না? কমলার একবার ইচ্ছে হলো বলে তাই বটে, কিন্তু তা পারল না। স্বামী তাকে দেখতে পারে না বলতে তার বুকে বাজল। সে চুপ করে রইল। প্রিয়বাবু ম্লান মুখে হেসে বললেন, তবে তুই বুঝি দেখতে পারিস না তাকে? তাই হবে বুঝি, আমি হয়তো দেখতে পারিনি। কিন্তু সে কি কথা, আমি আমার স্বামীকে দেখতে পারি না? কমলা শিউরে বুকের অন্তঃস্থল পর্যন্ত দেখবার প্রয়াস করল। দেখল সেখানকার গীত বাদ্য বন্ধ হয়ে গেছে। শুধু মাঝে মাঝে দু একজন জিনিসপত্র সরিয়ে নিতে আসছে যাচ্ছে। তাদেরই করস্থিত বাদ্যযন্ত্রে অসাবধানে কখনো হয়তো একটু আধটু সুর বাহির হয়ে পড়ছে, কখনো হয়তো দু একজন অভিনেতা পাশ থেকে উঁকি মেরে দেখছে। কমলা কেঁদে আঁচল দিয়ে চোখ মুছল। কেন কাঁদিস মা, কেন? বাবা, আমরা যেন কেউ কারো নয়। প্রিয়বাবু ধীরে ধীরে নিজের মেয়েকে বুকের কাছে টেনে নিলেন। ধীরে ধীরে অতি মৃদু স্বরে বললেন, ছি ছি মা, ও কথা কি মুখে আনে? তুই যার মেয়ে, সে যে আমার সর্বস্ব ছিল। এখনো রোজ রাত্রে সে আমার পায়ের কাছে এসে বসে থাকে। শুধু তোদের ভয় দিনের বেলা আসে না। হ্যাঁ, সন্ধ্যা হয়ে আসছে। যদি সে এসে তোর এই কথা শুনতে পায়, তাহলে মনে বড় দুঃখ পাবে। তখন সন্ধে হয়ে আসছে, ঘরটায় অন্ধকারও হয়েছে। কমলা সচকিতে চারিদিকে চেয়ে দেখল।
বাস্তবে কেউ ঘরে এসছে কিনা, কেউ কোথাও নেই দেখে আশ্বস্ত হলো। সে তখন বেরিয়ে আসলো। তখন তার পা কাঁপছে, শরীর এত দুর্বল বোধ হচ্ছে যেন অর্ধেক রক্ত কেউ বের করে নিয়েছে। তার কাজকর্ম সমাপ্ত করে যে ঘরে কাশীনাথ মাটির উপর আসন পেতে প্রদীপ জ্বালিয়ে পুঁথি খুলে বসেছিল সেখানে গিয়ে বসল। কাশীনাথ মুখ তুলে দেখল কমলা। বিস্ময়ে বলল, এ কি, তুমি যে? আমি এসেছি। বসো। বলে কাশীনাথ আবার পুঁথিতে মনোসংযোগ করল। কমলা অনেকক্ষণ ধরে তার পুঁথি পাঠ দেখল, তারপর হাত দিয়ে পুঁথি বন্ধ করে দিল। কাশীনাথ আশ্চর্য হয়ে মুখ তুলে বলল, এ কি, বন্ধ করলে যে? দুটো কথা কও, রোজই তো পড়ো, একদিন না পড়লে ক্ষতি হবে না। ও, এই জন্য বন্ধ করে দিলে? শুধু তাই নয়, বিরক্ত হবে, বকবে, এই জন্যও বটে। কেন বিরক্ত হব কমলা? তোমাকে কখনো কি আমি বকেছি? কথা কও না, কাছে আসো না। বই না পড়লে কেমন করে দিন কাটবে বলো দেখি। আমার জ্বর হয়েছে, আজ 2 দিন আমি কিচ্ছু খাইনি। তা তুমিও তো একবারও খোঁজ নাওনি আমার। কমলা মুখ তুলে দেখল স্বামীর মুখ বড় শুষ্ক। কপালে হাত দিয়ে দেখল গা গরম। তখন খিদে স্বামীর কোলের ওপর লুকিয়ে পড়ল। লজ্জায় তার মরতে ইচ্ছে হল। কাঁদতে কাঁদতে বলল, তুমি তুমি আমার দোষ ভুলে গিয়ে আর একবার আমাকে নাও, তোমার ভার আমাকে নিতে দাও। আমি পারি, কিন্তু তুমি রাখতে পারবে কি? কেন পারবো না? দেখি। আমাকে নাও। অনেক দিনই নিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারো না। এখন হয়তো সবসময় ঠিক বুঝতেও পারবে না। কমলা প্রদীপের আলোয় সে মুখ যতখানি পারল দেখতে পেল। একবার যেন মনে হলো সে মুখে ছাই ঢাকা অনেক আগুন আছে, মোম ঢাকা অনেক মধু আছে। মুহূর্তের জন্য তার আত্মবিস্মৃতি ঘটল। সে পূর্ণ বেগে বলে উঠল, কেন তুমি এতদিন তোমাকে চিনতে দাওনি? কেন কেন এতদিন আমাকে লুকিয়ে রেখে এত কষ্ট দিয়েছ? আনন্দের উচ্ছ্বাসে কমলা স্বামীর গলা জড়িয়ে ধরল। কাশীনাথের চোখ দিয়েও সেদিন জল পড়তে লাগলো। পরদিন প্রিয়বাবু কাশীনাথকে ডেকে পাঠিয়ে বললেন, দেখো বাবা, আমি আর বেশি দিন বাঁচব না। আমার তো কোনো পুত্র সন্তান নেই। বিষয় আশায় যা কিছু রেখে যেতে পারলাম তা সমস্তই তোমাদের রইল। এই যে কটা দিন বাঁচি তার মধ্যে সমস্ত বুঝে সুঝে নাও বাবা, না হলে কিছুই থাকবে না। অপরে সমস্ত ফাঁকি দিয়ে নিয়ে নেবে। আজ্ঞা করুন। আজ্ঞা আর কি করব? কাল থেকে সকালবেলাটা একবার করে কাছারি ঘরে গিয়ে বসবে। জি আজ্ঞে। কাশীনাথ চলে গেলে প্রিয়বাবু মেয়েকে ডেকে বললেন, মা, আমি বুড়ো হয়েছি, বিষয় আর দেখতে পারি না। তাই কাশীনাথকে আমার জমিদারির সমস্ত ভার দিলাম। উত্তরকালে তার কাজ করতে অসুবিধে না হয় এজন্য মধ্যে মধ্যে উপদেশও দেব। কয়েকদিন তিনি নিজের কাছারি ঘরে গিয়ে কাশীনাথকে জমিদারি সংক্রান্ত অনেক বিষয় বুঝিয়ে দিলেন। সেও হাতে একটা কাজ পেয়ে খুশি হল। জমিদার বাড়ির ভিতরে ভিতরে যে একটা দাহ উপস্থিত হয়েছে, অনেকদিন পর তার জ্বালা যেন ধীরে ধীরে কমে আসতে লাগলো। কাশীনাথ নিয়মিতভাবে কাছারির কাজকর্ম করে। কমলা নিয়মিতভাবে সংসার চালিয়ে যায় এবং প্রিয়বাবু নিয়মিতভাবে শয্যায় শুয়ে থাকে। সংসার বেশ স্বচ্ছন্দে চলতে যাচ্ছিল, কিন্তু কিছুদিন পর
প্রিয়বাবুর শরীরের অবস্থা ক্রমশ খারাপ হয়ে আসতে লাগলো। একদিন তিনি কমলাকে ডেকে বললেন, আমি উইল করেছি। পরে উপাধানের নিম্ন থেকে একটা কাগজ বের করে পড়ে বলতে লাগলেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি অর্ধেক আমার ওই জামাই কাশীনাথকে ও অপর অর্ধেক আমার কন্যা কমলা দেবীকে দান করলাম। কেমন, ভালো হয়নি মা? কমলা বলল না। প্রিয়বাবু বিস্মিত হয়ে বললেন, তোমার মনোমতো হয়নি কি? এ উইল তিনি বিশেষ করে কমলাকে খুশি করার জন্যই করেছিলেন। তার মনে মনে বিশ্বাস ছিল, তার স্বামীর সম্পত্তির সত্যকার মালিক হলে কমলাও অত্যন্ত আনন্দিত হবে। কিন্তু কমলা যে কথা ভাবছিল তা মুখে বলতে লজ্জা করতে লাগলো। প্রিয়বাবু আবার জিজ্ঞেস করলেন, কিছু বলবে কি? কমলা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। কি মা? কমলা একটু ইতস্তত করে বলল, সমস্ত বিষয় সম্পত্তি যা আছে আমার নামে লিখে দাও। সে কি কথা মা? কমলা মুখ নিচু করে বসে রইল। প্রিয়বাবু প্রাচীন লোক, সংসারে অনেক দেখেছি, অনেক শুনেছি। কমলার মনের কথা তার কাছে প্রচ্ছন্ন রইল না। একে একে সব কথা যেমন তলিয়ে বুঝতে লাগলেন, অল্প অল্প করে তেমনই অবসন্নতা তার শরীর ছেয়ে ফেলতে লাগলো। উপাধানে ভর করে উঠে বসেছিলেন, এখন সেই উপাধানে মাথা রেখে চোখ বুজে শুয়ে পড়লেন। অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি আমার একমাত্র সন্তান, তোমার মনে দুঃখ দিতে আমি চাই না। সমস্ত সম্পত্তি তোমাকেই দিয়ে যাব, কিন্তু কাজটা ভালো হবে না। আশীর্বাদ করি সুখী হও, কিন্তু সে ভরসা আর করতে পারি না। দীর্ঘ জীবন অনেক দেখেছি, নিজেও 3 বার বিয়ে করেছি। এরূপ মন নিয়ে জগতে কোনো স্ত্রী কখনো সুখী হতে পারে না। দেখতে ভালো হবে, তুমি খুশি হবে, এই মনে করে তোমাদের দুজনকেই সমান ভাগ করে সমস্ত বিষয় দিয়ে যাচ্ছিলাম। জানতাম তুমি আর সে আলাদা নও। আচ্ছা আচ্ছা, বলো দেখি মা, কি জন্য তার বিষয় প্রাপ্তিতে তোমার অমত হচ্ছে? বিষয় পেলে আর আমার পানে ফিরে চাইবেন না তিনি। বিষয় না পেলে আমার হাতেই থাকবেন। আমি কাশীনাথকে চিনি, কিন্তু তুমি চেনো না। সে ঠিক তার বাপের মতো। যদি তোমায় দেখতে না পারে তাহলে বিষয় পেলেও দেখতে পারবে না, না পেলেও দেখতে পারবে না। আর কমলা, এমন করে কি স্বামীকে হাতে রাখা যায়? জোর করে বনের বাঘ বশ করতে পারা যায়, কিন্তু জোর করে একটি ছোট ফুলকে ফুটিয়ে রাখা যায় না। প্রার্থনা করি তুমি সফল হও, কিন্তু এই উপায় ভালো নয়। সে যদি তোমাকে না নেয় তাহলে কতটুকু তোমার অবশিষ্ট থাকবে? যেটুকু থাকবে তাতে অর্ধেক সম্পত্তিতে কি চলে না? আর আরো এক কথা, স্বামীকে দেহ, মন, আত্মা, পার্থিব অপার্থিব সব দিতে হয়। যাকে সব দিতে হয় তাকে এই অর্ধেক বিষয়টুকু কি দেওয়া যায় না? কমলা, এমন করিস নে মা। যদি কখনো সে জানতে পারে না, মনে বড় কষ্ট পাবে। কমলা কোনো উত্তর দিল না। প্রিয়বাবু আর কোনো কথা জিজ্ঞেস করলেন না। দুজনে প্রায় আধ ঘন্টা চুপ করে বসে রইলেন। অন্ধকার হয়ে আসছে, দাসী প্রদীপ দিয়ে গেল। কমলাও চোখ মুছে নিজের কাজে বেরিয়ে গেল। পরদিন প্রিয়বাবু তার উকিলকে ডেকে বললেন, আমি উইল বদলাবো। কেন? সে কথার প্রয়োজন নেই, যা বললাম সেই রূপ লিখে দিন। প্রিয়বাবুর মৃত্যুর পর শ্রাদ্ধ শান্তি হল। উইল দেখে কাশীনাথ কিছুমাত্র দুঃখিত বা বিস্মিত হল না। জগতে যা সব সময় ঘটে, যা ঘটা উচিত তাই ঘটেছে। এতে দুঃখই বা কি, আর আশ্চর্যই বা কেন? তাই দেয়ার মহাশয় কাশীনাথকে একা পেয়ে বললেন, জামাইবাবু, কর্তামশাই যে এরূপ উইল করবেন
তা আমি কখনো ভাবিনি। পূর্বে তিনি একবার উইল করেছিলেন, তবে আপনাকে ও তার কন্যাকে সমান ভাগ করে দিয়েছিলেন। সে উইল যে কার কথায় শুনে বা কি ইচ্ছায় বদলে দিলেন তা কিছুই বুঝতে পারছি না। বুঝবার প্রয়োজনই বাকি, যার বিষয় সেই তো পেয়েছে, তাতে আমারই বাকি আর আপনারই বাকি। তবুও কিছুই তবুও নয়। বস্তুত আমার সম্পত্তিতে অধিকারী বাকি, বরং আমাকে অর্ধেক দিয়ে গেলেই হয়তো আশ্চর্য হওয়ার কথা ছিল। আর আমাকে অর্ধেক দেওয়াও যা, তাকে সমস্ত দেওয়াটাও তাই। কিছু প্রভেদ আছে কি? না না, প্রভেদ কিছু নেই। আমি শুধু কর্তামশাইয়ের কথা বলছিলাম। তার অভিপ্রায় আমি অনেক জানতাম, এই জন্যই এই কথা বলছিলাম। বৃদ্ধ দেয়ার মহাশয় কাশীনাথকে বরাবর পণ্ডিত মূর্খ তুলো ভট্টাচার্য মনে করতেন। তার মুখে এরূপ বুদ্ধির কথা শুনে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলেন না। এইভাবে বৃদ্ধ দেওয়ান উত্তরোত্তর কাশীনাথের বিজ্ঞতার যত পরিচয় পেতে লাগলেন, অন্যদিকে কমলার উত্তরোত্তর তত অজ্ঞতার পরিচয় পেতে লাগলেন। দিনের মধ্যে শতবার সে নিজেকে প্রশ্ন করে, ইনি কেমনতর মানুষ? শতবার বিফল প্রশ্ন শুষ্ক মুখে ফিরে এসে বলে, বুঝতে পারি না। সহস্র পরিশ্রমে, সহস্র চেষ্টায় কমলা কিছুতেই স্থির করতে পারল না, এই দুই হাত পা সমন্বিত মানুষটা কিসে নির্মিত? মনটা তার নিজের শরীরের ভিতর রেখেছে না আর কারোর কাছে জমা দিয়ে এসেছে? সে দেখে সকলে যা করে তার স্বামীও তাই করে। খায়, ঘুমায়, জমিদারির কাজকর্ম, সংসারের কাজকর্ম সমস্তই করে, সমস্ত বিষয়ে যত্নশীল, অথচ সমস্ত বিষয়েই উদাসীন। কি যে তার স্বামীর ভালোবাসা, কিসে যে তার স্বামীর অধিক স্পৃহা, এতদিনেও কমলা তা ধরতে পারল না। কমলার অসুখের সময়ে কাশীনাথ অনিমেষ চোখে দিবা রাত্রি তার শয্যা পাশে বসে থাকত। সে মুখে কাতরতা, সে বুকে কত স্নেহ, কত ভালোবাসা যেন তা ফুঁকে বের হতো। আবার ভালো হওয়ার পর কমলা পথের মাঝে পড়লেও কাশীনাথ ফিরে যায় না, মুখ তুলেও দেখে না, নিজের মনে নিজের কাজকর্ম করে চলে। কমলা অভিমান করে দুদিন কথা না বলেও দেখেছে, কোনো ফল হয়নি। কাশীনাথ কাছে আসে, আবার চলে যায়। না কাঁদত, না কথা বলতো। আবার কথা বললে হেসে কথা বলতো। না কোনোদিন বিরক্ত প্রকাশ করত, না কোনোদিন জিজ্ঞেস করত, কেন 2 দিন কথা বলনি, কেন রাগ করেছিলে? কমলা দিন কতক পরে নিজের মনে পরামর্শ এঁকে এরূপ ভাব ধরল যেন সে তার উদাসীন স্বামীকে জানাতে চায়, তুমি আমাকে উপেক্ষা করলে আমিও উপেক্ষা করতে চাই, আর এত তোমাকে ভালোবাসি না যে তুমি মারিয়ে যাবে আর আমি ধুলোর মতো তোমার চরণ তলে জড়িয়ে থাকব। কমলা দেখা হলে অন্যদিকে মুখ ফিরিয়ে গম্ভীরভাবে চলে যায়, যেন প্রকাশ করতে চায়, তোমাকে দয়া করে স্বামী করেছি বলে এমন মনে করো না যে তোমার পায়ে প্রাণ পড়ে আছে, এবং সেই জন্য যখনই দেখা হবে তোমার মিষ্টি হাসি প্রীতি সম্ভাষণ করব। আমার কাজের সময় সামনে পড়লে আমিও দেখতে পাই না। যখন সে কোনো দাস দাসীকে তিরস্কার করতে থাকি, তখন কাশীনাথ দৈবাৎ যদি কোনো কথা বলে ফেলে, তাহলে সে কথা আদৌ কানে না তুলে যা বলতো তাই বলতে থাকতো, যেন বলতে চায়, আমার দাস, আমার দাসী, আমার বাড়ি, আমার ঘর, যাকে যা খুশি তাই বলবো, তুমি তাতে অযাচিত মধ্যস্থ হচ্ছ কেন? কিন্তু তাতেও কি তৃপ্তি হয়? এমন করে কি বাসনা পূরণ হয়? তৃপ্তি হতে পারত যদি কাশীনাথকে এক বিন্দু টলাতে পারত। যাই করো, সে তার প্রশান্ত গম্ভীর মুখখানি নিয়ে পরিষ্কার বুঝিয়ে দেয় যে সে আপনাতে আপনি নিশ্চল বসে আছে। সুমেরু শিখরের মতো তাকে এক বিন্দু স্থানচ্যুত করবার ক্ষমতাও তোমার নেই। যত খুশি ঝড় বৃষ্টি তোলো,
যত ইচ্ছা গালাগালি ওলট পালট করে দাও, কিন্তু আমাকে টলাতে পারবে না। আচ্ছা, কমলা কি ভালোবাসে না? বাসে, কিন্তু সে ভালোবাসা অনন্ত অতল স্পর্শী নয়। কমলা যেন রেখা নির্দিষ্ট করে বলতে চায়, তুমি এর বাইরে যেও না। যেতে চাইলে আমি সহ্য করব না। হয়তো তাই ভালোবাসবো, কিন্তু তোমার মর্যাদা রক্ষা আমি করব না। একদিন সে বৃদ্ধ দাসীর কাছে মনের দুঃখে কেঁদে বলল, বাবা আমাকে একটা জানোয়ারের হাতে চেপে দিয়ে গেলেন। কেন দিদি? কেন আবার জিজ্ঞাসা করিস? তোরা সবাই মিলে আমাকে কেন হাত পা বেঁধে জলে ফেলে দিসনি? ও কথা কি বলতে আছে দিদি? কেন বলতে নেই? তোরা যে কাজটা করতে পারলি, আমি সে কথা মুখেও একবার বলতে পারবো না? না না, তা নয়, উনি দিব্যি মানুষ, তবে একটু পাগলামি ছিট আছে। ওর বাপেরও একটু ছিল, তাই জামাই বাবুরও। তুই চুপ কর, পাগলের কথা মুখে আনিস নি। বাপ পাগল হলে কি আর ছেলে পাগল হয়? পাগল একটুকুও নয়, শুধু ইচ্ছে করেই আমাকে কষ্ট দেয়। স্বামী পাগল এ কথা স্বীকার করতে কমলার বুকে বাজল। আজ 3 দিন হলো কাশীনাথের দেখা নেই। 2 দিন কমলা ইচ্ছাপূর্বক কোনো খোঁজ নেয়নি, কিন্তু 3 দিনের দিন উদ্বিগ্ন হয়ে বাইরে দেয়ানকে বলে উঠল, বাবু 2 দিন ধরে বাড়িতে আসেনি, আর তোমরাও কোনো সন্ধান করনি। তবে কি জন্য এখানে আছো? দেওয়ান ভাবল মন্দ নয়, কি কোথায় চলে যাবে তার আমি কিরূপ সন্ধান রাখবো। পরে খাজাঞ্চির কাছে খবর পেল যে জামাইবাবু 3000 টাকা নিয়ে কোথায় যেন চলে গেছে। কোথায় গেছেন কিংবা কবে ফিরবেন তা কাউকেই বলে যাননি। কমলা কিছুক্ষণ কপালে হাত দিয়ে বসে রইল। পরে তার বাবার উকিল বাবুকে ডেকে বলল, আমার বিষয় সম্পত্তি দেখতে পারে এমন একজন লোক 1 সপ্তাহের মধ্যে বহাল করে দিন। যেমনই বেতন হোক আমি দেব। কলকাতার একটা ক্ষুদ্র অপ্রশস্ত গলির ভিতর একখানা ছোট একতলা বাড়িতে সমস্ত দিন জলে ভিজে 1 হাঁটু কাদা পাক নিয়ে কাশীনাথ প্রবেশ করল। তার হাতে 2 শিশি ওষুধ, 1 টিন বিস্কুট ও চাদরে বাঁধা বেদানা প্রভৃতি কতগুলো দ্রব্য ছিল। এই বাড়ির একটি ঘরে নিচের শয্যায় একজন রোগী শুয়েছিল এবং কাছেই বসে একজন স্ত্রীলোক তার মাথায় হাত বুলোচ্ছিল। কাশীনাথ প্রবেশ করলে স্ত্রীলোকটি বলল, কাশী দাদা, এত জলে ভিজে এলে কেন? কোথাও দাঁড়ালে না কেন? তা কি হয় বোন, জলে ভিজে ক্ষতি হয়নি, কিন্তু দাঁড়ালে হয়তো হতো। তা বটে। এই কয় বছর ধরে বিন্দু যে ক্লেশ ভোগ করে আসছে তা কেবল সেই জানে। আমরা তার বাপের বাড়িতে তাকে শেষ দেখেছিলাম, আর দেখিনি। এখন একটু তার কথা বলি। যেদিন সে জমিদারের মেয়েকে দেখতে যাওয়ার সমস্ত উদ্যোগ করেও যেতে পারেনি, তার পরদিনই গোপালবাবুর হঠাৎ কঠিন ব্যাধির সংবাদ পেয়ে তাকে স্বামীর ঘরে চলে আসতে হয়েছিল। সে এসে দেখল তার শ্বশুরের যথার্থই বড় কষ্ট হয়েছে। সকলে মিলে যথাসাধ্য চিকিৎসা করল, কিন্তু গোপালবাবুর কিছুতেই প্রাণ রক্ষা হলো না। অসুখ বড় বেড়ে উঠলে গোপালবাবু বললেন, ছোট বৌমাকে একবার নিয়ে এসো, তাকে একবার দেখবো। ছোট বৌমা আমাদের বিন্দুবাসী। মৃত্যুর 2-1 দিন আগে
গোপালবাবু বিন্দুকে বললেন, মা মা এই চাবি নাও, ওই 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 বাক্সে যা রইল সব তোমাকে দিলাম, সব দিলাম। বিন্দু হাত পেতে তা নিল। অন্য বউরা মনে করল বৃদ্ধ মরবার সময় বিন্দুকেই সব দিয়ে গেলেন। আরো এক কথা, গোপালবাবু অসুখের মধ্যেই একদিন 4 সন্তানকে কাছে ডেকে বলেছিলেন, দেখো বাপু, তোমাদের ভাইয়ে ভাইয়ে কিছু মাত্র মিল নেই। তোমাদের তোমাদের মাও বেঁচে নেই। তখন তখন আমার মৃত্যু হলে তোমরা আর এক সংসারে থেকো না। তোমরা মিথ্যে ঝগড়া করে ছাড়াছাড়ি হওয়ার আগে যেটুকু সদ্ভাব আছে তাই নিয়ে আলাদা হয়ে যাও। যা কিছু রেখে গেলাম তার উপর কিছু উপার্জন করলে তোমাদের সংসার স্বচ্ছন্দে চলবে। পিতার মৃত্যুর পর সকলে পৃথক হলো। বিন্দু একদিন বাক্স খুলে দেখল ভিতরে একখানা রামায়ণ আর একখানা মহাভারত ছাড়া আর কিছুই নেই। আশায় নিরাশ হলেও বিন্দু স্বর্গীয় শ্বশুর মহাশয়ের দান মাথায় তুলে নিল। বিন্দু অস্ফুট স্বরে বলল, তাহার স্নেহের দান, ইহাই আমার রত্ন। দিন কতক বিন্দুর সুখে স্বচ্ছন্দে চলল। তারপর বিপদের আরম্ভ হলো। বিন্দুর স্বামী যোগেশবাবু অসুখে পড়লেন। বিন্দু শরীর পাত করে সেবা শুশ্রূষা করল। কয়েকখানি জমি বন্ধক দিয়ে চিকিৎসা করালো, কিন্তু কিছুতেই কিছু হলো না। গ্রামের কয়েকজন প্রতিবেশী তখন কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে বলল। বিন্দুবাসী নিজের সমস্ত গয়না বিক্রি করে স্বামীকে নিয়ে কলকাতায় আসলো। এখানেও বহু রকমের চিকিৎসা করাতে অবশিষ্ট জমিগুলো ক্রমশ বন্ধক পড়ল, কিন্তু রোগের কিছু হলো না। অর্থাভাবে এখন উত্তম রূপে চিকিৎসা করাবার উপায় ছিল না। বিন্দু স্বামীর বড় ছেলেকে সব কথা লিখে জানালেন, কিন্তু কোনো ফল হলো না। তিনি উত্তর পর্যন্ত লিখলেন না। তখন সে তার অপর 2 ভাসুরকে লিখল, কিন্তু তারাও বড় পথ অবলম্বন করে চুপ করে রইল। বিন্দু বুঝল এখন হয় উপবাস করতে হবে, না হয় বিষ খেয়ে মরতে হবে। এইবার বিন্দু দেখল মরণই নিশ্চিত, কেননা অন্য উপায়ও নেই। স্বামীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ারও উপায় নেই, কিন্তু তাকে এ অবস্থায় রেখে কেমন করে মরবে? আর যদি মরতেই হয় তখন লজ্জা করে কি হবে? অনেক বিতর্কের পর সে লজ্জার মাথা খেয়ে এ কথা কাশীনাথকে চিঠি দিয়ে জানালো। পরের ঘটনা আপনাদের কাছে অজানা নয়। আসবার সময় কাশীনাথ অনেক টাকা এনেছিল। সেই টাকা দিয়ে শহরের উৎকৃষ্ট ডাক্তারদের মত জিজ্ঞেস করে সকলেই বলল যে বায়ু পরিবর্তন না করলে আরোগ্য হবে না। কাশীনাথ সকলকে নিয়ে বৈদ্যনাথ উপস্থিত হলো। এখানে থেকে মাস 2 মধ্যে সবাই বুঝতে পারল যোগেশবাবু এই যাত্রা বেঁচে গেলেন। ফেরার সময় এখনো হয়নি। সেজন্য তাদেরকে এখানে রেখে কাশীনাথ বাড়ি ফিরে এলো। সকালে কমলার সঙ্গে দেখা হলে সে জিজ্ঞেস করল, কখন এলে?
এই তো রাত্রে এসেছি। কমলা নিজের কাজকর্মে চলে গেল। কাশীনাথ বাইরে এসে কাছারি ঘরে প্রবেশ করল। বহুদিন পর তাকে দেখে কর্মচারীগণ দাঁড়িয়ে উঠল। শুধু একজন সাহেবী পোশাক পরা যুবক নিজের কাজের চেয়ারে বসে রইল। একজন আগন্তুককে দেখে অপরাপর কর্মচারীরা যে সম্মান করল, নতুন বাবু বোধহয় তা দেখতে পেলেন না। কাশীনাথ নিজে একটা কেদারা টেনে নিয়ে সেটাতে বসল। এই লোকটা নতুন ম্যানেজার হয়ে এসেছে। নাম শ্রী বিজয় কিশোর দাস। কলকাতায় বিএ পাশ করেছিলেন এবং অতিশয় কর্মদক্ষ লোক। তাই উকিল বিনোদবাবু এনাকেই ম্যানেজারি পদে নিযুক্ত করেছেন। ম্যানেজার অনেকক্ষণ পর কাশীনাথের দিকে ফিরে বললেন, মশাইয়ের কোনো প্রয়োজন আছে কি? না না, কোনো প্রয়োজন নেই, এই কাজকর্ম দেখছি মাত্র। বিজয়বাবু নমস্কার করে প্রীতি সম্ভাষণ করলেন। এমন সময় একজন ভৃত্য এসে বিজয়বাবুকে বললেন, ভিতরে মা একবার আপনাকে ডাকছেন। বিজয়বাবু প্রস্থান করলে কাশীনাথ ডেকে বললেন, ইনি কে? নূতন ম্যানেজার। কে রাখলে? মা রেখেছেন। কেন? বোধহয় কাজকর্ম সুবিধা মতো হচ্ছিল না বলে। এখন কোথায় গেলেন উনি? বাড়ির ভিতরে। কাশীনাথ আর কোনো কথা জিজ্ঞেস না করে ভিতরে আসলো। আসার সময় দেখলেন একটা ঘরের দরজার সামনে বিজয়বাবু দাঁড়িয়ে আছেন এবং তার ভিতর থেকে একজন মৃদু স্বরে কথা বলছেন। কার কথা হচ্ছে কাশীনাথ বুঝতে পারল, কিন্তু কোনো কথা না বলে সেদিকে একবার চেয়ে আপন মনে চলে গেল। দুপুরবেলা কমলার সঙ্গে আরেকবার তার দেখা হলো। কমলা গম্ভীরভাবে জিজ্ঞেস করল, শরীর ভালো আছে তো? কাশীনাথ সেইভাবেই ঘাড় নাড়িয়ে জানালো, হ্যাঁ আছে। আর কোনো কথা না বলে কমলা চলে গেল। দাঁড়িয়ে কথাবার্তা গল্পগুজব করবার সময় এখন তার নেই। এখন হাজার কাজ পড়েছে। বিশেষত নিজের বিষয় নিজের হাতে নিয়ে তার আর নিঃশ্বাস ফেলবার সময় নেই। একদিন সকালবেলা কাশীনাথ ম্যানেজার বাবুকে ডেকে পাঠালেন। ভৃত্যমুখী ম্যানেজার জবাব দিলেন, এখন সময় নেই, সময় হলে আসবো। কাশীনাথ তখন স্বয়ং কাছারি ঘরে এসে বিজয়বাবুকে আড়ালে ডেকে বলল, আপনার সময় নেই বলে আমি নিজে এলাম। আজ আমার 500 টাকা প্রয়োজন আছে, সময় হলে তা উপরে পাঠিয়ে দেবেন। কি প্রয়োজন? তা আপনার শোনবার প্রয়োজন নেই। নেই সত্য, কিন্তু মালিকের অনুমতি ছাড়া কেমন করে দেব? কাশীনাথ বুঝল কথাটা অন্যরকম হয়েছে। বলল, আমার কথাই বোধহয় যথেষ্ট, অন্য কারোর অনুমতির প্রয়োজন আছে কি? বিজয়বাবু দৃঢ় স্বরে বললেন, আছে, যাকে তাকে টাকা দিতে বারণ আছে। কাশীনাথ কমলার সঙ্গে দেখা করে বলল, তোমার নতুন লোকটাকে তাড়িয়ে দাও। কাকে? ওই যে তোমার ম্যানেজার হয়ে এসেছে। কেন? তার দোষ কি? আমার সঙ্গে একদম ভালো ব্যবহার করেনি। কি করেছে? আমি ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু না এসে চাকরের মুখে বলে পাঠায় যে আমার সময় নেই, যখন হবে তখন যাব। হয়তো সময় ছিল না। সময় না থাকলে কেমন করে আসবে? বেশ, সময় ছিল না বলে যেন আসতে পারেনি, কিন্তু আমি নিজে গিয়ে যখন টাকা চাইলাম তখন বললে যে মালিকের হুকুম ছাড়া দিতে পারবে না। কত টাকা চেয়েছিলে? 500। দিল না? না, তুমি আমার টাকা দিতে নিষেধ করেছো। হ্যাঁ, যা তা করে টাকাগুলো উড়িয়ে দিতে আমার ইচ্ছে নেই। কাশীনাথ পাথরের কাশীনাথ হলেও মর্মপীড়া পেল। এরূপ ব্যবহার বা এরূপ কথা সে আগে কখনো শোনেনি। বড় কষ্ট পেয়ে বলল, আমাকে দেওয়া কি উড়িয়ে দেওয়া?
যেমন করেই হোক, নষ্ট করা মানেই উড়িয়ে দেওয়া। প্রয়োজনে ব্যয় করার নাম নষ্ট করা নয়। কিসের প্রয়োজন? একজনকে দিতে হবে। দিতে তো হবে, কিন্তু পাবে কোথায়? নিজের থাকে তো দাও গে, আমি বারণ করব না। কাশীনাথ চুপ করে রইল। কথাটা তার কানে আগুনের সলকার মতো প্রবেশ করল। বাইরে এসে সে নিজের ঘড়ি, আংটি প্রভৃতি বিক্রি করে 500 টাকা বৈদ্যনাথে পাঠিয়ে দিল। নিচে এক জায়গায় লিখে দিল, আর কিছু চাস নে বোন? আমার আর কিছুই নেই। সেদিন থেকে কাশীনাথ আর ভিতরে প্রবেশ করে না। কমলাও কোনো খোঁজ নেয় না। এমনই দিন কত গত হওয়ার পর একজন বৃদ্ধ এসে বলল, আপনার কাছে একজন ব্রাহ্মণ আসতে চান। পরক্ষণেই কাশীনাথ বিস্মিত হয়ে দেখল একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাতে পৈতে জড়িয়ে কাছে এসে দাঁড়ালো। বলল, বাবু, আপনি মহৎ ব্যক্তি, ব্রাহ্মণকে সর্বশান্ত করবেন না। কি হয়েছে বাবু? আপনার তো কত আছে, কিন্তু ওই জমিটুকু ভিন্ন আমার আর কিছুই নাই। ওটুকু আর নেবেন না, নেবেন না, ওটুকু নেবেন না। সব কথা খুলে বলুন। বাবু, আপনি ধার্মিক ব্যক্তি, শপথ করে বলুন দেখি যে ক্ষেত্রপালের ধরুন জমিটা আমার নয়। কে বলেছে আপনার নয়? তবে ওই বিজয় বাবু, আপনার নতুন ম্যানেজার, আমার নামে নালিশ করছেন কেন? নালিশ করেছে? কই, আমি তো জানি না। যখন মকদ্দমা হয়েছে তখন মকদ্দমা করব এবং আপনাকে সাক্ষী মানব। আমি দরিদ্র মানুষ, আপনার সঙ্গে বিবাদে আমি যাব না। তবে সর্বশান্ত হওয়ার পূর্বে নিজের সম্পত্তি আমি বিনা আপত্তিতে ছেড়ে দেব না, এই বলে রাখলুম। ব্রাহ্মণের রাগ করে চলে যায় দেখে হাত ধরে কাশীনাথ আবার তাকে বসিয়ে বলল, যাতে ভালো হয় সে চেষ্টা আমি করব, পরে আপনার যেমন ইচ্ছা সেরূপ না হয় করবেন। কাশীনাথ ব্রাহ্মণকে বিদায় দিয়ে বিজয়বাবুকে ডেকে বললেন, ও জমিটা আমাদের নয়। মিথ্যে ব্রাহ্মণকে ক্লেশ দিচ্ছেন কেন? মালিকের হুকুম। মনিব কি পরের জিনিস চুরি করতে শিখিয়ে দিয়েছে? ওটা আমাদের জিনিস। না, আমাদের নয়। আমি চাকর মাত্র, যেরকম আদেশ করেছে তেমনই করেছি এবং করব। ও জমি তোমার নয়। ব্রাহ্মণের ব্রহ্মস্ব অপহরণ করো না। অপহরণ করেছি? কে বলল? যেই বলুক ও জমি তোমার নয়। মিথ্যে মোকদ্দমা করতে বিজয়বাবুকে নিষেধ করে দাও। বিজয়বাবু কাজের লোক, তিনি নিজের কাজ ঠিক বুঝে নিতে পারেন। তার কাজে তোমার হাত দেবার কোনো প্রয়োজন নেই। দিন কয়েক পরে বিচারের দিন। সাক্ষী মঞ্চে দাঁড়িয়ে কাশীনাথ বলল, আমি স্বর্গীয় শ্বশুরমশাইয়ের সময় থেকে বিষয় দেখে আসছি এবং পরে নিজে অনেকদিন তত্ত্বাবধানও করেছি। আমি জানি ও জমি কমলা দেবীর নয়। বিজয়বাবু মোকদ্দমা হেরে শুকনো মুখে বাড়ি ফিরে আসলেন। অপরপক্ষ 2 হাত তুলে কাশীনাথকে আশীর্বাদ করে ঘরে প্রবেশ করল। পর্দার সামনে দাঁড়িয়ে বিজয়বাবু মোকদ্দমার বিশদ ব্যাখ্যা করে সবশেষে নিজের টিকা টিপ্পণী ও মতামত প্রকাশ করে বললেন, কেবল জামাইবাবুর জন্য এ মামলা আমরা হেরে গেলাম। তখন পর্দার আড়ালে 1 গুণ কমলা 10 গুণ হয়ে ফুলতে লাগলো। অনেকক্ষণ পরে ভিতর থেকে কমলা বলল, আপনি ভেতরে আসুন, অনেক কথা আছে। দুজনে অনেকক্ষণ মৃদু মৃদু কথা বললেন। তারপর বিজয়বাবু বাইরে চলে এলেন। আজ অনেকদিন পরে কাশীনাথের খাবার সময় কমলা এসে বসল। তখন আর তার আগের উগ্র মূর্তি নেই, বরং সম্পূর্ণ শান্ত ও স্তব্ধ। কিছুক্ষণ পরে কমলা বলল, ঘরশত্রু বিভীষণের জন্য সোনার লঙ্কাপুরী
ছাই হয়ে গিয়েছিল, সে কথা জানো? খাবার খেতে খেতে কাশীনাথ বলল, জানি। জানবে বই কি, সেও তো পরের অন্যেই মানুষ কি না? কাশীনাথ কোনো কথা বলল না। কমলা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তাই ভাবি যে চিরকাল পরের খেয়ে মানুষ, এখনো যাকে পরের না খেলে উপোস করতে হয়, তার এত সত্য কথা বলবার শখই বা কেন, আর এত অহংকারী বা কেন? যার খায় তার গলায় ছুরি দিতে কসাইয়েরও মনে দয়া হয়। কমলা, যে স্ত্রীর অন্নে প্রতিপালিত, তার এত তেজ শোভা পায় না। তোমার দিন দিন যেরকম ব্যবহার হচ্ছে, তাতে চক্ষু লজ্জা না থাকলে। কাশীনাথ হেসে বলল, বাড়ি থেকে দূর করে দিতে তাহলে? দিতামই তো। অর্ধেক খাবার খেয়ে ভাত ঠেলে রেখে কাশীনাথ কমলার প্রতি স্থির দৃষ্টি রেখে বলল, কমলা, আমি পূর্বে কখনো রাগ করিনি, কখনো তোমায় রূঢ় কথা বলিনি, কিন্তু তুমি যা বললে তা আগে বোধহয় আর কেউ বলেনি। আজ থেকে তোমার অন্ন আর আমি খাবো না। দেখো, যদি এতে তুমি সুখী হতে পারো। কাশীনাথ উঠে দাঁড়ালো। কমলাও সগর্বে উঠে দাঁড়িয়ে বলল, যদি সত্যবাদী হও, যদি মানুষ হও, তাহলে নিজের কথা রাখবে। তা রাখবো, কিন্তু তুমি যে কথা আমায় বললে তা তোমারই চিরশত্রু হয়ে রইল। আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু জগদীশ্বর কি তোমায় ক্ষমা করবেন? তোমার শাপে আমার কিছুই হবে না। তাই হোক। ভগবান জানেন আমি তোমাকে শাপ দিইনি, বরং আশীর্বাদ করছি। ধর্মে মতি রেখে তুমি সুখী হও। বাইরে এসে কাশীনাথ ব্যাকরণ, সাহিত্য, দর্শন, স্মৃতি সমস্ত একে একে ছিন্ন করে বাইরে ছুঁড়ে ফেলল। চাকরদের ডেকে নিজের যা কিছু ছিল বিলিয়ে দিল। তারপর রাতে কমলার ঘরের দরজায় আঘাত করে ডাকল, কমলা। কমলা জেগেছিল, কিন্তু উত্তর দিল না। দরজা খোলাই ছিল। কাশীনাথ ঠেলে ভিতরে প্রবেশ করে দেখল চোখ বুজে কমলা শুয়ে পড়ে আছে। কাছে এসে মাথায় হাত দিয়ে কাশীনাথ আবার ডাকল, কমলা। কোনো উত্তর নেই। কমলা, যাওয়ার সময় আশীর্বাদ করে যাচ্ছি, ভালো থেকো। বলে কাশীনাথ ধীরে ধীরে বের হয়ে গেল। কাশীনাথ চলে গেলে কমলা বিছানা ত্যাগ করে জানলায় এসে বসল। বসে বসে সকাল হয় দেখে সে আবার গিয়ে শুয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন কমলা দেখল বেলা হয়েছে এবং বাড়িময় বিষম হইচই পড়ে গেছে। সম্পূর্ণ জেগে ওঠার আগে একজন দাসী ছুটে এসে চিৎকার করে বলল, সর্বনাশ হয়েছে মা, জামাই বাবু খুন হয়েছেন। কারো গায়ে একটু জ্বলন্ত তেল ছুঁড়ে দিলে সে যেমন করে ওঠে, কমলাও তেমনি করতে করতে নিচে এসে বলল, একেবারে খুন হয়ে গেছে। বিবশনা প্রায় কমলা যখন ঘরের বাইরে এসে পড়ল, তখন রক্তসিক্ত চৈতন্যহীন কাশীনাথ একটা সোফার উপর পড়ে আছে। সমস্ত অঙ্গে ধুলো এবং রক্ত জমাট বেঁধে আছে। নাক, মুখ, চোখ দিয়ে অজস্র রক্ত নির্গত হয়ে সেখানে শুকিয়ে চাপ বেঁধে গেছে। চিৎকার করে কমলা মাটির উপর মূর্ছিত হয়ে গেল। সমস্ত গ্রামময় রাষ্ট্র হয়ে গেছে। জমিদার জামাইবাবু অন্ধকার রাত্রে একা কোথায় যাচ্ছিলেন, পথের মধ্যে খুন হয়ে গেছে। পরদিন নায়ককে ডেকে এনে বলল, বৈদ্যনাথে আমার ভগিনী বিন্দুবাসিনী আছে, তাকে একবার দেখব, আপনি আনতে লোক পাঠান। 3 দিন পরে বিন্দুবাসিনী ও যোগেশবাবু এসে পড়লেন। বিন্দু শক্ত মেয়ে, সে কমলার মতো নয়, তাই চিৎকারও করল না, মূর্ছাও গেল না।
শুধু চোখের জল মুছে কাঁদো কাঁদো স্বরে বলল, কাশি দাদা কি এমন করেছে? কেমন করে জানবো? কারো উপর সন্দেহ হয় কি? সে কথা জিজ্ঞেস করো না বোন। বিন্দু চুপ করে কাশীনাথের মুখের দিকে চেয়ে রইল। সকলে জানত কাশীনাথ এই আঘাত কাটিয়ে উঠতে পারবে না। মৃত্যু যেন ক্রমেই ঘনিয়ে আসতে লাগলো। আজ অনেক রাত্রে জ্বরের প্রকোপে ছটপট করতে করতে কাশীনাথ চিৎকার করে উঠল, বলো বলো কমলা, এ কাজ তুমি করনি, এ কাজ তুমি করনি কমলা। বিন্দু কাছে এসে দাদার মুখের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করল, কি বলছো দাদা? কাশীনাথ বিন্দুকে কমলা ভেবে 2 হাত বাড়িয়ে তার গলা জড়িয়ে ধরে করুণ কণ্ঠে আবার বলল, আমি মরেও সুখ পাবো না কমলা। শুধু একবার বলো, একবার বলো এমন কাজ তোমার দ্বারা হয়নি। বলো, একবার বলো, একবার বলো। জ্ঞানী অজ্ঞানী তন্দ্রায় আচ্ছন্নের মতো কমলার 2 দিন কেটে গেল। তার জন্য ডাক্তারের মনে মনে আশঙ্কা ছিল, তাই তার উপদেশে অত্যন্ত সতর্কভাবে তাকে সকলে ঘিরে বসেছিল। আজ 2 দিন অবিশ্রাম চেষ্টা শুশ্রূষার পর সন্ধ্যায় তাকে সচেতন করে উঠে বসানো হলো। ভালো করে চোখ চেয়ে কমলা দেখল যে এতক্ষণ তার মাথা কোলে নিয়ে বসেছিল সে সম্পূর্ণ অপরিচিতা। জিজ্ঞেস করল, তুমি কে? অপরিচিতা বলল, আমি বিন্দু, তোমার স্বামীর ভগিনী। কমলা অনেকক্ষণ পর্যন্ত নীরবে তার মুখের দিকে চেয়ে রইল। তারপরে হাত নেড়ে ঘরের সমস্ত লোককে বাইরে করে দিয়ে ধীরে ধীরে বলল, আমি কতক্ষণ এমন অজ্ঞান হয়ে পড়ে আছি ঠাকুরজি? পরশু সকালে অজ্ঞান হয়ে পড়েছিলে বউ, এর মধ্যে আর তো তোমার হুঁশ হয়নি। পরশু? কমলা একবার চমকে উঠেই স্থির হলো। তারপরে মাথায় হেঁট করে স্তব্ধ হয়ে বসে রইল। অনেকক্ষণ পর্যন্ত তার কোনো প্রকার সাড়া না পেয়ে বিন্দু শঙ্কিত চিত্তে তার ডান হাত নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বলল, বউ। কমলা মুখ তুলল না, কিন্তু সাড়া দিল, ভয় করো না ঠাকুরজি, আমি আর অজ্ঞান হব না। সে যে অন্তরের মধ্যে আপনাকে সচেতন করে তুলবার জন্য নিঃশব্দে প্রাণপণ চেষ্টা করছে বিন্দু তা বুঝল। তাই সেও ধৈর্য ধরে চুপ করে রইল। আরও কিছুক্ষণ এভাবে বসে থাকার পর কমলা কথা বলল, তুমি যে 2 দিন আমাকে নিয়ে এভাবে বসে আছো ঠাকুরজি, আমাকে সেবা করতে তোমার কি করে প্রবৃত্তি হলো? আমি নিজে তো কখনো এমন করতে পারতাম না। বিন্দু কথাটা বুঝতে না পেরে বলল, কেন প্রবৃত্তি হবে না বউ? তুমি তো আমার পর নও। আমাদের পরিচয় নেই বটে, কিন্তু দাদার মতন তুমিও তো আমার আপনার। তার মতন তোমার সেবা করাও তো আমার কাজ। বউ তুমি জানো না, কিন্তু এসে পর্যন্ত আমার কি করে যে দিন কেটেছে সে শুধু ভগবানই জানেন। একবার দাদার ঘর আর একবার তোমার ঘর। তার কাছে যখন যাই তখন তোমার জন্য প্রাণ ছটফট করে, আবার তোমার কাছে এসে বসলে তার জন্য ব্যাকুল হয়ে উঠি। বিকেলবেলা থেকে তিনি একটু সুস্থ হয়ে ঘুমোচ্ছে দেখে তোমার কাছে স্থির হয়ে বসতে পেরেছিলাম। এ যাত্রায় দাদা রক্ষে পাবেন এ আশাই তো কারো ছিল না বউ। কমলা বলে উঠল, বেঁচে আছেন? বেঁচে আছেন বই কি, ডাক্তার বলিলেন আর ভয় নেই, জ্বর কমে গেছে। কমলার মুখখানি অকস্মাৎ প্রদীপ্ত হয়ে উঠেই তা মৃতের মতো বিবর্ণ হয়ে গেল। একবার তার আপাদ মস্তক থর থর করে কেঁপে উঠল এবং পরক্ষণেই সংজ্ঞা হারিয়ে বিন্দুর কোলের ওপর ঢলে পড়ল। বিন্দু চেঁচামেচি করে কাউকেও ডাকল না। তার মাথা কোলে করে
নিঃশব্দে বসে পাখার বাতাস করতে লাগলো। এই মেয়েটির স্বাভাবিক ধৈর্য যে কত বড়, সে পরীক্ষা তার স্বামীর পীড়ার সময়ই হয়ে গেছে। মৃত্যু যার স্বামীর শিয়রে এসে বসেও তাকে বিচলিত করতে পারেনি, এখন কমলার জন্য সে অস্থির হয়ে উঠল না। কিছুক্ষণের সংজ্ঞা পেয়ে কমলা চোখ মেলে একবার চেয়ে দেখল যে সে কোথায় আছে। তারপর সেই কোলের উপরেই উপর হয়ে পড়ে প্রাণপণে নিজের বুক চেপে ধরে কাঁদতে লাগলো। সে কান্না এত গাঢ়, এত গুরুভার যে তা বিন্দুর কোলের মধ্যে শুকিয়ে জমাট বেঁধে যেতে লাগলো। তার এক বিন্দু তরঙ্গ ঘরের বাইরে কারো কানে পৌঁছল না। নির্জন বাইরে রাত্রির আধারে নিঃশব্দে গাঢ়তর হয়ে উঠতে লাগলো। শুধু এই স্বল্পালোকিত কক্ষের মধ্যে এই দুটি তরুণী রমণী, একজন তার বিদীর্ণ বক্ষের সমস্ত জ্বালা আরেকজনের গভীর শান্ত কোলের মধ্যে নিঃশেষ করে ঢেলে দিতে লাগলো। ক্রমশ শান্ত হয়ে কমলা স্বামীর সম্বন্ধে অনেক জিজ্ঞেস করল, কিন্তু কেন যে নিজে গিয়ে তাকে দেখবার ইচ্ছে প্রকাশ করল না তা বিন্দু কিছুতেই ভেবে পেল না। একবার এমনও ভাববার চেষ্টা করেছিল, হয়তো বড়লোকদের এমনই শিক্ষা এবং সংস্কার, সেবা শুশ্রূষার ভার চাকরদাসীদের উপর দিয়ে বাইরে থেকে খবর নেওয়াই তাদের নিয়ম। হঠাৎ কমলা জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরজি, তোমার দাদার জ্ঞান হলে আমাকে কি একবারও খোঁজ করেনি? একবার করেছিলেন। বলে বিন্দু হঠাৎ থেমে গেল। কমলা তা লক্ষ্য করল না, কিন্তু প্রশ্ন না করে শুধু উৎসুক ব্যাকুল দৃষ্টিতে বিন্দুর মুখের পানে চেয়ে রইল। বিন্দু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দাদার জ্ঞান হলে তিনি আমাকে তুমি মনে করে গলা ধরে চিটিয়ে উঠেছিলেন। বলল, কমলা, এ কাজ তুমি করনি। আমি মরেও সুখ পাবো না কমলা, শুধু একবার বলো এ কাজ তোমার দ্বারা হয়নি। কমলা নিঃশ্বাস রুদ্ধ করে বলল, তারপরে? আমি তো জানি না বউ, তিনি কোন কথা জানতে চেয়েছিলেন। আমি জানি ঠাকুরজি, তিনি কি জানতে চান। বলে কমলা একেবারে সোজা উঠে বসল। বিন্দু কমলার হাত ধরে ফেলে বলল, তুমি সে ঘরে যেও না বউ। কেন যাব না? ডাক্তার নিষেধ করেছেন, তুমি গেলে ক্ষতি হতে পারে। আমার ক্ষতি আমার চেয়ে ডাক্তার বেশি বোঝে না ঠাকুরজি, আমি তার কাছেই চললুম। ঘুম ভেঙে আবার যদি জানতে চান, আমাকে তো তার জবাব দিতে হবে। বলে কমলা বিন্দুর হাতটা হাতের মধ্যে নিয়ে বিনীত কণ্ঠে বলল, আমি মাথা সোজা রেখে চলতে পারবো না বোন, আমাকে দয়া করে একবার তার কাছে দিয়ে এসো। ভগবান, হাতের নোয়া যদি এখনো বজায় রেখেছ ঠাকুর, তাহলে সত্য মিথ্যের বিচার করে তার কেড়ে নিও না। দণ্ড আমার গেছে কোথায়, সে তো সমস্তই তোলা রইল। শুধু এই করো প্রভু, তোমার সমস্ত কঠিন শাস্তি যাতে হাসি মুখে মাথায় তুলে নিতে পারি, আমার সেই পথটুকু খুঁজিয়ে দিও না। স্বামীর ঘরে ঢুকে কমলা কিছুতেই নিজেকে স্থির রাখতে পারল না। তার দুদিনের উপবাস ক্ষীণ দেহ ও ততোধিক দুর্বল মস্তিষ্ক ঘুরে স্বামীর পায়ের কাছে পড়ে গেল। কাশীনাথ জেগেছিল, কে একজন তার পায়ের কাছে বিছানার উপরে পড়ল তা সে টের পেল, কিন্তু ঘাড় তুলে দেখার সাধ্য ছিল না। তাই জিজ্ঞেস করল, কে? বিন্দু? না দাদা, বউ। কমলা, তুমি এখানে কেন? বিন্দু মাথার কাছে বসে মৃদু কণ্ঠে জবাব দিল, সামলাতে না পেরে মাথা ঘুরে পড়ে গেছে দাদা। কাশীনাথ চুপ করে রইল। বিন্দু আবার জিজ্ঞেস করল, আজ রাত্রে আসতে আমি মানা করেছিলাম, আমি নিশ্চয়ই জানতাম দুদিনের পর এইমাত্র যার জ্ঞান হয়েছে
সে কিছুতেই এ ঘরে ঢুকে নিজেকে সামলাতে পারবে না। স্বামীর দুই পায়ের মধ্যে মুখ লুকিয়ে কমলা নীরবে পড়েছিল। তার অবিচ্ছিন্ন তপ্ত অশ্রুর ধারা কাশীনাথ নিজের আপনার শীতল পায়ের উপরে অনুভব করছিল। তাই ধীরে ধীরে বলল, হ্যাঁ বোন, না এলেই তার ভালো ছিল। কমলার প্রতি চেয়ে বিন্দুর নিজের চোখের জল এসে পড়ছিল। আঁচলে মুছতে মুছতে বলল, সে ভালো কি কেউ পারে দাদা? তুমি ভালো হয়ে ওঠো। কিন্তু এই দুটি দিন বইয়ের যে কেমন করে কেটেছে সে শুধু আমি আর ভগবান জানে, নিজেও বোধ করি জানে না। ভগবানের নামে কাশীনাথ চোখ বুঝে তার বাইরের দৃষ্টি নিমেষের মধ্যে ফিরিয়ে অন্তরের দিকে প্রেরণ করল, যেখানে বিশ্বের সমস্ত নরনারীর অন্তর্যামী চিরদিন অধিষ্ঠিত আছেন। তার শ্রীচরণে যেন এই প্রশ্ন নিবেদন করে দিয়ে সে মুহূর্তের জন্য অপেক্ষা করল। তারপর চোখ চেয়ে বলল, আমার প্রাণের আর কোনো আশঙ্কা নেই কমলা, উঠে বসো। দাদা, তুমি আমার কাছে যে কথা জানতে চেয়েছিলে বউ তার উত্তর দিতে এসেছে। কাশীনাথের পাংশু খোঁকে হাসি ফুঁকে উঠল। আর কাউকে কোনো জবাব দিতে হবে না বিন্দু। যে দুদিনও অচেতন হয়ে পড়েছিল তার মধ্যে আমার সমস্ত জবাব আমি পেয়ে গেছি। বলে বাঁ হাতে ভর দিয়ে কাশীনাথ উঠে বসল। ডান হাতে কমলার মাথাটা জোর করে তুলবার চেষ্টা করে ডাকল, কমলা। কমলা সাড়া দিল না। তেমনি সজোরে পায়ের উপর মুখ চেপে পড়ে রইল। তেমনি তার দু চোখ দিয়ে প্রশ্রবণ বইতে লাগল। বিন্দু ব্যস্ত হয়ে উঠল। তুমি উঠো না দাদা, ডাক্তার বললেন আবার যদি। ডাক্তার যাই বলুক বোন, আমি তোদের বলছি আর ভয় নেই। এই যাত্রায় তোরা আমাকে ফিরিয়ে এনেছিস। তারপর কমলার রুক্ষ চুলগুলো হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ নীরবে নাড়াচাড়া করে কাশীনাথ আবার শুয়ে পড়ল। এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে লেখা কাশীনাথের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে রয়েছে পথিক, তুহিন, সুস্মিতা, রিভু, রাজ, রকি, অভিজিৎ, শ্বেতা, আফসানা, রাইকামালিনী, অনিশ, অঙ্কন, হৃতিক। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরিম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।